TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আজকে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি জানেন যে এই সময়টিতে ইমিগ্রান্টদের জন্য অনেক, বিশেষ করে F4 ভিসা নিয়ে অনেকেই জানতে চান কেন এটি এখনও অনেক স্লো হয়ে আছে, কেন এর গতি বাড়ছে না, পুরো ইমিগ্রেশন সিস্টেমে এখনও গতি আসছে না, এর কারণগুলো জানতে চাই। সেই সঙ্গে যারা আনডকুমেন্টেড রয়েছেন তাদের কোনো অপশন তৈরি হয়েছে কিনা এগুলো যেমন জানতে চাই। সেই সঙ্গে যেই নিউ ইয়র্ক স্টেটের $15,600 প্রতি ইমিগ্রান্টের জন্য বরাদ্দ হয়েছে, কিভাবে করে মানুষ এটি পাবে এ নিয়েও মানুষের অনেক প্রশ্ন রয়েছে। আপনি যদি একটু প্রত্যেকটি বিষয় একটু একটু করে বলতেন। ধন্যবাদ সুলতানা, খুব সুন্দরভাবে যেটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ইমিগ্রেন্ট রিলেটেড সেগুলো আপনি তুলে ধরেছেন। তো আমি সেগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, যেটা F4 ক্যাটাগরি যে ভিসা, যেটা কিনা আপনারা তো সবাই জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোভিড ইমিগ্রেন্ট ব্যানের কারণে একটি বছর কিন্তু ওই ক্যাটাগরির ভিসাগুলোর ভিসা ইস্যু বন্ধ ছিল, যেটা কিনা মার্চ মাসে চালু হয়েছে। তা আমরা দেখতে পাই যে এমবেসিতে, বিশেষ করে ঢাকা এমবেসিতে, তারা যখন এই ধরনের ভিসার জন্য আমরা যখন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তখন তারা অ্যাটলিস্ট 120 ডেজ অপেক্ষা করতে বলেছে। তো দ্যাট মিনস দেখা যাচ্ছে যে 3 থেকে 4 মাস সময় পরে হয়তো বা পরিস্থিতি ইন্টারভিউ স্কেডিউল শুরু হবে। কিন্তু এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে কোভিড সিচুয়েশন, কোভিড-19, যেটা কিনা আমাদের রিজনে, বিশেষ করে সাউথ এশিয়াতে, যারা ইন্ডিয়া বাংলাদেশের পরিস্থিতি সেরকম আশাবঞ্জক নয়, সেটির উপরে কিন্তু ডিপেন্ড করে। কারণ ইউএস এমবেসি, যে লোকাল এমবেসি গুলো, তারা কিন্তু তাদের এমপ্লয়ীদের স্বাস্থ্যের কথা সবার আগে বিবেচনা করবে যে কোনো ইমিগ্রেশন বিষয়ের ক্ষেত্রে। তো সেই বিষয়টির আলোকেই কিন্তু যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদেরকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করা লাগতে পারে। জি, সেই ক্ষেত্রে আমরা জানি যে এরই মধ্যে কিন্তু দেশ থেকে স্টেট ডিপার্টমেন্ট কিন্তু ট্রাভেল ব্যান করেছে কয়েকটি দেশের জন্য। বলা যেতে পারে যেসব দেশে কোভিড সংক্রমণ খুব হাই, এমনকি ইন্ডিয়া, বাংলাদেশও কিন্তু এর আওতায় রয়েছে, এইসব দেশ থেকে কিন্তু তারা ট্রাভেল ব্যান করে রেখেছে কোভিড-19 পরিস্থিতির জন্য। এমনকি নাগরিকদেরকে স্টেট ডিপার্টমেন্ট সতর্ক করে দিয়েছে তারা যেন এই মুহূর্তে ওই সব দেশগুলো ভ্রমণে না যায় নিজেদের নিরাপত্তার স্বার্থে। এটি একটি বড় ব্যাপার। আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছিলাম যে আনডকুমেন্টেডদের জন্য যেই $15,600 একটা আর্থিক সহায়তা দেওয়ার, প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক স্টেট, সেখানে কতগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যা এই অর্থটি পেতে হলে তাদেরকে সেই বলা যেতে পারে যে সেই প্রমাণপত্র কিংবা তারা যেখানে বসবাস করছেন এগুলো দিতে হবে। সেই ক্ষেত্রে কোনো আইনি জটিলতা রয়েছে কিনা? যেটা এটা নিউ ইয়র্ক স্টেটের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে, যেটা কিনা আমরা দেখতে পেয়েছি যে নিউ ইয়র্ক স্টেটের বাজেটে সেটা অ্যাবাভ $2 বিলিয়ন। আর যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট সবার ক্ষেত্রে নয়, সেটা যেটা বলা হয়েছে যে এক্সক্লুডেড ওয়ার্কার শব্দটা ইউজ করা হয়েছে, যারা কিনা আনএমপ্লয়মেন্ট বেনিফিট পায়নি এবং তারা কোনো প্রকার বেনিফিট পায়নি এবং তারা আনডকুমেন্টেড, তাদেরকে কিন্তু তারা টার্গেট করে ওই টাকাটি বরাদ্দের কথা বলা হয়েছে। তো সেটা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা এক্সক্লুডেড ওয়ার্কার, তাদের ক্রাইটেরিয়া হিসেবে গভর্নমেন্ট যেই নির্দেশনা দিয়েছে বিলে, সেটি হচ্ছে মার্চ 27, 2020 আগে আনডকুমেন্টেড যে ইমিগ্রেন্ট সেটি নিউ ইয়র্কের বাসিন্দা হতে হবে। তো সেই ক্ষেত্রে তাকে প্রুফ হিসাবে বিশেষ করে আইডি, নিউ ইয়র্ক স্টেট আইডি অথবা অন্য যে কোনো আইডেন্টিফিকেশন এবং যে কোনো করেসপন্ডেন্স যেটা কিনা প্রুফ করে যে অ্যাজ এ নিউ ইয়র্ক রেসিডেন্ট ছিল মার্চ 27, 2020 আগে। এটি হচ্ছে একটি শর্ত। দ্বিতীয় যে শর্তটি, সেটি হচ্ছে যিনি এটা আবেদন করবেন তার ট্যাক্স ফাইল থাকতে হবে 18, 19 এবং 2020। তো যদি ট্যাক্স ফাইল না থাকে, তারপরও ইচ্ছা করলে এমপ্লয়ার যদি সার্টিফিকেশন করে যে উনি ওখানে কাজ করতো এবং ওনার কাজের যে ইনকামের পরিমাণ কমে গিয়েছে, এই ধরনের প্রুফ দেখাতে পারলে
কিন্তু উনি এলিজিবল হবে, যে আপনার 15,600 জন্য। আর যদি উনি যদি ইনকামের কোনো প্রুফ দেখাতে না পারে, ট্যাক্স রিটার্ন দেখাতে না পারে, তখন উনি যদি ওনার রেসিডেন্সি দেখাতে পারে মার্চ 27, 2020 এর আগে, এবং তাহলে উনি $3,200 জন্য এলিজিবিলিটি হবে সেটা। তো এই ক্ষেত্রে এটা সবারই একটা প্রশ্ন যে আমি টাকাটা কখন পাবো, কিভাবে পাবো। সেই টাকাটা পাওয়ার জন্য লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে সেটি এটা সময় মতো তারা পোস্টিং করবে অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াটি। এখনো তারা কিন্তু বলছে যে এটা ইজ কামিং। জি, আরেকটি বিষয় বলতে পারেন যে অ্যাসাইলাম যারা রয়েছেন, যেমন ওয়ালিদ খান এর মধ্যে প্রশ্ন করেছেন যে অনেক দিন ধরে অপেক্ষা করছেন, তারা কোনো সুসংবাদ শুনতে চান। আমার ধারণা জো বাইডেনের যেই সিটিজেনশিপ অ্যাক্ট 2021-এর কথা তিনি মিন করেছেন, কোনো অগ্রগতি আছে কিনা? যেটা আপনি যেটা অনুষ্ঠানের শুরুতে একটা টপিক দিলেন যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য কোনো সংবাদ আছে কিনা। আসলে যেটা ওয়াশিংটনের ক্ষেত্রে বলা যেতে পারে যে অনেকগুলো বিলই উপস্থাপন হয়েছে, বিশেষ করে দুটি বিল একটি হাউসে, আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ওখানে পাস হয়েছে, সেটা সিনেটে আপনার যাওয়ার অপেক্ষায় আছে, ভোটাভুটির অপেক্ষায়। আমি আজকে একটা নিউজ দেখলাম যে ইমিগ্রেন্ট কমিউনিটিরা তারা প্রেশারাইজ করছে যেন ওই দুটি বিল, ড্রিমার্স অ্যাক্ট এবং ফার্মার্স যে আপনার রিফর্ম অ্যাক্ট, যেটা সেই দুটি বিল যেন সিনেটের তড়িৎ গতিতে প্রেরণ করা হয় এবং সেটি ভোটাভুটি করা হয়। তো আর অন্যান্য যেসব বিল আছে সেগুলো কিন্তু এখনো বলা যায় ইনিশিয়াল পর্যায়ে আছে। আরেকটি যেটা বিলের কথা খুব জোরে সোরে শোনা যাচ্ছে সেটি হচ্ছে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট, যেটা করেছে, যেটা কিনা ইনফ্রাস্ট্রাকচার বিলের সাথে সেটা অ্যাড করার একটা প্রস্তাবনা আছে। সেটি নিয়েও কিন্তু অনেকের মধ্যে একটি আশাব্যঞ্জক একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো ওভারঅল বলা যেতে পারে সেরকম আইন এখনো বাস্তবায়নের ক্ষেত্রে সেরকম কোনো আশাব্যঞ্জক সেরকম সিচুয়েশন এখনো দেখা যাচ্ছে না, হয়তো কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে। তবে আজকে আরেকটি ভালো নিউজ আমি যেটা জানাতে চাই দর্শক শ্রোতাদেরকে, সেটি হচ্ছে যেটি কিনা আমরা দেখেছি যে গত 4 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের একটি আতঙ্ক ছিল, তারা যদি কোনো কোর্টের হিয়ারিং এ যেত, ফেডারেল কোর্ট, স্টেট কোর্ট, অন্যান্য যে কোনো কোর্টে, সেখানে যে ইমিগ্রেন্ট আইস অফিসাররা, ডিটেকটিভরা সেখানে ওত পেতে থাকতো। তাদের কোর্টের হিয়ারিং শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করতো। সেটা কিনা একটা ট্রাম্প প্রশাসনের পলিসি ছিল, যেটা কিনা আজকে বাইডেন প্রশাসন বলেছে যে তারা আর ওটা করবে না। খুব লিমিটেড পর্যায়ে যদি কাউকে ন্যাশনাল ইন্টারেস্টের প্রয়োজনে ধরতে হয় তাহলে তারা সেভাবে তাকে অ্যারেস্ট করতে পারবে কোর্ট থেকে। এক্ষেত্রে আরেকটু সুনির্দিষ্ট করে বললে, যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে, অফেন্সিভ অ্যাক্টিভিটি রয়েছে, তাদেরকে এটা হতে পারে, তবে সাধারণভাবে এটি আর প্রয়োগ করা হবে না। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি দিয়েছেন। আরেকটি বিষয়ে বাবুল মিয়া তিনি প্রশ্ন করেছেন, তিনি F4 ক্যাটাগরিতে তার পরিবারের জন্য আবেদন করেছিলেন 2007 সালে। তাদের সকল ডকুমেন্টস, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, জয়েন্ট স্পন্সর সবই সম্পন্ন হয়েছে, কিন্তু ইন্টারভিউর তারিখ এখনো আসছে না। কবে আসতে পারে? 2007 সালের অ্যাপ্লিক্যান্ট। 7 সালে হলে যেটা ভাই বোনের আবেদন, বেসিক্যালি ওনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে নভেম্বর 2006 যারা আবেদন করেছিল তাদের ভিসা, তাদের পর্যন্ত এমবিসি কিন্তু এখন ভিসা ইস্যু করছে। আর 2007 অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ভিসা সেন্টার ডকুমেন্টেশন তারা কালেকশন করেছে। দ্যাট মিন্স হচ্ছে এটা পাইপলাইনের মধ্যে আছে। যদি ভিসা কার্যক্রম শুরু হয় তাহলে অ্যাটলিস্ট বছর খানিক লেগে যেতে পারে ওনার ভাইয়ের ইন্টারভিউ পেতে। জি, আরেকটি প্রশ্ন আছে, খান ইকবাল, F21 ক্যাটাগরি স্পাউস ভিসা ইন্টারভিউ কখন হবে? F21 সংখ্যাটি যেটা মনে হচ্ছে, আমার মনে হয় গ্রিন কার্ডধারী স্পাউসের কথা বলা হচ্ছে, সেটিও একইভাবে এমবিসিতে এখনো পেন্ডিং আছে। এখনো সেরকম কোনো, আমরা আসলে কোনো ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে সেরকম কোনো স্বাভাবিক গতি দেখতে পাচ্ছি না। তো যেটা কিনা অপেক্ষা করতে হবে সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। জি, আমরা একটু চলে যেতে চাই সরাসরি টেলিফোনে। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, মাহফুজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মাহফুজ ভাই, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আমি আমার প্যারেন্টস এর জন্য ফেব্রুয়ারিতে স্পন্সরশিপ সাবমিট করছিলাম।
তো সামহাউ ওইটা আপনার ওই স্পন্সরশিপের সাথে আমি ভুলবশত আমার ওই একই স্লটে আমার প্রুফ অফ ইনকাম এভিডেন্স দিয়ে দিচ্ছি, তো ওরা এটা ফেরত দিয়ে বলছে যে এটাকে সেপারেট করে দিতে। আর এখন আমার কোশ্চেন হচ্ছে সেটা ছিল 2019 ফাইল, তো আমি তো 2020 ফাইল করে ফেলছি, তো আমি কি ওই 19 কি ওই সেপারেট করে পাঠিয়ে দিব নাকি আমার 20 ফাইলটা পাঠাইতে হবে? না, এটা হলো আমার একটা কোশ্চেন। জি, অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন আপনার আরেকটি প্রশ্ন আছে, আপনি সঙ্গে থাকুন। অ্যাটর্নি মাহফুজুর রহমান প্রথম প্রশ্নটির উত্তর দিয়ে দিন। হ্যাঁ, রাইট। এখানে যেটা ন্যাশনাল ভিসা সেন্টারের কোনো ভিসা প্রক্রিয়া যখন সম্পূর্ণ করা হয়, ওখানে কিন্তু ওদের ইনস্ট্রাকশন থাকে যে প্রতিটি ডকুমেন্ট, প্রতিটি ক্যাটাগরির ডকুমেন্ট সেপারেট ভাবে আপলোড করতে হবে, যেটি উনি মিস্টেক করেছিল যে একসাথে দুটো ডকুমেন্ট আপলোড করেছিল। তো এই ক্ষেত্রে উনি যেহেতু 2020 ট্যাক্স রিটার্ন করেছেন, আপনি ইচ্ছা করলে যেটা I-864 ইচ্ছা করলে আপডেট করে 2020 ট্যাক্স রিটার্ন সহ আপলোড করতে পারেন। আর যদি আপনি I-864 আপলোড না করেন, তাহলে 2019 এর যেটা আপনার I-864 এর যে ইনকাম ইনফরমেশন দিয়েছেন, সেটি লেটেস্ট ট্যাক্স রিটার্নটি আপনি আপলোড করতে পারেন। আপনি কি সঙ্গে আছেন আমাদের? জি 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 জি, দ্বিতীয় প্রশ্নটি বলে ফেলুন, একটু সংক্ষেপে বলুন, জি, কারণ অনেক লাইন হ্যাঁ আছে। সংক্ষেপ। জি, ওকে, অসুবিধা নেই। জি। তা আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমরা হলাম জয়েন্ট স্পন্সর, সরি হাউস হোল্ড মেম্বার। তো মানে আমি আর আমার ওয়াইফের ইনকাম, তো যখন আমি I-864 অ্যাপ্লিকেশন করব তখন কি আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স ইনকাম দিব, টোটাল ইনকাম যেখানে যে ট্যাক্স ইয়ার 2019 টোটাল ইনকাম, নাকি টুগেদারটা দিব? ওখানে আপনি যখন 864 কমপ্লিট করবেন, ওখানে একটি পর্যায়ে কিন্তু লেখা থাকে যে আপনার যে স্পন্সর তার ইন্ডিভিজুয়াল অ্যানুয়াল ইনকাম একটা ঘর থাকে, সেখানে আপনি আপনার ইন্ডিভিজুয়াল ইনকাম অপশনটি আপনি ইউজ করবেন। পরবর্তীতে দেখতে পাবেন যে হাউস হোল্ড ফ্যামিলি মেম্বার কারো ইনকাম আপনি ইউজ করতে চান কিনা, তো সেখানে রিলেশন এবং নাম দিয়ে ওনার ইন্ডিভিজুয়াল ইনকামটিও সেখানে বসাতে হয়। তার পরবর্তীতে যখন আপনার ইয়োর অ্যানুয়াল ইনকাম যেটা বলবে, কারেন্ট অ্যানুয়াল ইনকাম যেটা 2019, তখন কম্বাইন্ডলি আপনি দুজনের ইনকাম ইউজ করবেন। পরবর্তীতে আপনাকে আরেকটি এডিশনাল ফর্ম ইউজ করতে হবে, সেটি হচ্ছে I-864A, যেটা কিনা আপনার স্পাউসের ইনকাম যে ইউজ করবেন সেটার জন্য I-864A, যেটা কিনা বলা হয় স্পন্সর এবং হাউস অফ ফ্যামিলি মেম্বারের মধ্যে কন্ট্রাক্ট, তো সেটিও আপনাকে সাবমিট করা লাগতে পারে। জি, অনেক ধন্যবাদ। AK-M হোসাইন তিনি একটি ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে অ্যাসাইলাম আবেদনকারী যারা রয়েছেন তারা কি $15,600 কি পাবে কিনা? অ্যাসাইলাম যারা, তারা তো আর আনডকুমেন্টেড নয়, ঠিক বলেছি কি যারা মাহফুজুর রহমান? এটা ডিপেন্ড করে, যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট যদি দেখা যায় যে তার কোনো ওয়ার্ক পারমিট নেই, সোশ্যাল সিকিউরিটি নেই, বা তার কেসটি পেন্ডিং আছে, এবং যেটা লাস্ট ইয়ারে কোভিড এর মধ্যে উনি জব ইনকাম লুজ করেছে এবং উনি মার্চ 2020 আগে নিউইয়র্কে বসবাস করেছে, তাহলে অবশ্যই সেটিতে এলিজিবিলিটি পাবে। উনি যদি অন্য কোনো আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট না নিয়ে থাকে, তাহলে এক্সক্লুডেড ওয়ার্কার হিসেবে উনি মানে এটা আবেদন করতে পারবে। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে কে আছেন দর্শক? নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি আপু, আমার একটা ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন। আমার আম্মা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2015 ডিসেম্বরে। তো উনি গ্রিন কার্ড হোল্ডার, তো আমার ভাইয়ের এখনো কোনো অ্যাপ্রুভেল লেটার আসে নাই আর কি, ও ওভার 21। কতদিন লাগবে এটা আসতে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপু, আমার আম্মা কিন্তু এখানে আসে থাকেন না, উনি 2বার পারমিশন নিয়ে বাংলাদেশে চলে যান, এর জন্য কি কোনো লেট হচ্ছে নাকি? জি, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। জি, ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। যেটা ওভার 21 গ্রিন কার্ড ধারী আবেদন করলে সেটির কিন্তু টোটাল সময় লাগে কিন্তু 4 থেকে 5 বছর। যেমন অক্টোবর 2015 যারা আবেদন করেছিল তাদের এখন কিন্তু ভিসা ইস্যু করার সময় হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে আপনার আম্মু আপনার ভাইয়ের জন্য ডিসেম্বর 2016 আবেদন করেছে, এতদিনে নিশ্চয়ই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। তারপরেও আপনাদের মধ্যে অ্যাডভাইস থাকবে যেন আপনার USCIS কাস্টমার সার্ভিসে যোগাযোগ করেন কেসটি আপডেট জানার জন্য। আর উনি যদি প্যারোল নিয়ে দেশের বাইরে যায়, সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে কোনো নেগেটিভ ইফেক্ট পড়ার কোনো সম্ভাবনা নেই।
জি, জাহান প্রশ্ন করেছেন যে F3 ভিসা কবে আসলে কিভাবে করে, কোনো আপডেট এই বিষয়ে আছে কিনা বাংলাদেশ এম্বাসির ক্ষেত্রে? যেটা F3 মিনস হচ্ছে ইউএস সিটিজেন তার ম্যারিড চাইল্ডের জন্য আবেদন করলে সেটাকে F3 ক্যাটাগরি বলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সেটি F3ও কিন্তু বেসিক্যালি মার্চের আগ পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোভিড যে ইমিগ্রেশন ব্যান ছিল সেটির আওতাভুক্ত ছিল। দ্যাট মিনস হচ্ছে লাস্ট 1 ইয়ার এই ক্যাটাগরির কোনো ভিসা কিন্তু ইস্যু করা হয়নি। এখন যেটা গত মাসে যেটা ব্যান উঠে গিয়েছে, দ্যাট মিনস হচ্ছে এখন সময় মতো অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে এই অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ স্কেজুল শুরু হবে। জি, টেলিফোনে দর্শককে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই মাহবুব ভাইয়ের সঙ্গে একটু প্রশ্ন নিতে চাই। আমার নাম নীলু, আমি জর্জিয়া থেকে বলছি। জি, একটু তাড়াতাড়ি করে বলতে হবে এবং টেলিভিশনের আচ্ছা, ভলিউমটা কমিয়ে নিতে হবে। আচ্ছা, জি জি। মাহবুব ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি আমার বোনের জন্য 2007-এ অ্যাপ্লাই করছিলাম। এখন ওর পরে 2টা বাচ্চা হয়েছে, 2টা ছেলে হয়েছে, তা আমি তো জানাই নাই, তো এখন আমি কি করতে পারি? জি, অনেক ধন্যবাদ মাহফুজ ভাই, আপনার নামটা। জি হ্যাঁ, জি, বলুন। ওনাকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, সো এক্ষেত্রে ওনার ভাইয়ের জন্য আপনি যদি অক্টোবর 2007 এর আগে আবেদন করে থাকেন, এতদিনে হয়তো আপনি ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনি এই লেটার পেয়েছেন ডকুমেন্টেশন প্রোভাইড করার জন্য। আর যদি ওটা পেয়ে থাকে এবং ওটা পেয়ে না থাকলেও আপনার কাছে যদি ডিএসকে কেস নাম্বার থাকে, আপনি ন্যাশনাল ভিসা সেন্টারে যে নতুন যে 2টো চাইল্ড বর্ন হয়েছে ওই 2টো চাইল্ড কে অ্যাড করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। এটা অবভিয়াসলি তারা অ্যাড করে দিবে অ্যাপ্লিকেশনের সাথে। জি, টেলিফোনে দর্শককে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আমি পথিকৃৎ বলছিলাম জ্যাকসনের থেকে। তো আমার মোট 3টা প্রশ্ন ছিল। জি, বলুন, একটি একটি করে সংক্ষেপ করে বলুন। হ্যাঁ, অবশ্যই। জি। প্রথম প্রশ্ন হলো, আমার ছোট ভাই 2017 সালে 15 বছর বয়সে আমেরিকায় আসছিল, আর সে এই বছরে হাই স্কুল গ্রাজুয়েট করবে আর ইউনিভার্সিটিতে যাবে। তো আমি জানতে চাই যে সে কি ড্রিমারের অ্যাক্টের মধ্যে পড়বে কিনা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে এসেনশিয়াল ওয়ার্কার যে এটা আসলে কি বোঝাচ্ছে, আর বিলটা পাস হতে কতদিন লাগতে পারে? জি, অনেক ধন্যবাদ। 2টা প্রশ্ন, আপনি বলছিলেন 3টা প্রশ্ন আছে আপনার। জি, এই 2টা বিল পাস হতে কতদিন লাগতে পারে আমি এটা আমরা শুধু কেউ জানতে চাই। জানি না। জি, অনেক ধন্যবাদ আপনাকে অ্যাটর্নি মাহফুজুর রহমান। কবে পাস হবে এই বিল আমিও জানতে চাই। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। জি। যেটা ওনার ভাই 15 বছর বয়সে দেশে আসছে, অবভিয়াসলি ধারণা করতে পারি যে এটা জানুয়ারি 1, 2021 এর আগে আমেরিকাতে আসছে। এবং যেটা গুড থিং হলো যে উনি হাই স্কুল কোর্স সম্পূর্ণ করছে অথবা করবে। তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে ড্রিমার্স আমেরিকান ড্রিমার্স প্রমিস অ্যাক্ট যেটা গত মাসে হাউসে পাস হয়েছে, তো সেই অ্যাক্টের আওতায় মনে হচ্ছে উনি খুব সুন্দরভাবে এলিজিবিলিটি হবে ওনার। এবং আইনটি যদি সিনেটে পাস হয়ে যায় তাহলে উনি অথবা আপনার এই পার্মানেন্ট একটা রেসিডেন্সি লিগ্যালাইজেশন থেকে সিটিজেনশিপ পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই লটি কখন পাস হবে। যেটা আমি আজকে অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে ইমিগ্রেন্ট কমিউনিটি যারা ইমিগ্রেন্ট অ্যাডভোকেসি যারা করে তারা কিন্তু এটা ওয়াশিংটনে সেটা কিনা পলিটিশিয়ানদের প্রেসার করছে যে এই বিলগুলো, এই 2টো বিল যেটি হাউসে পাস হয়েছে যেন সিনেটের তড়িৎ গতিতে পাঠানো হয় এবং ভোটাভুটি সেটা করা হয়। তো সেটাই আমরা দেখার বিষয় যে তারা কতটুকু তাড়াতাড়ি সেই আপনার এই আইন প্রণয়নের প্রক্রিয়াটি সম্পূর্ণ করে। আর যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট যেটি কথাটি শোনা যাচ্ছে সেটি হচ্ছে যেটা প্রেসিডেন্ট বাইডেন যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্ট যেটি তার মানে আপনার বিল যেটা উপস্থাপন করেছে সেটার সাথে আরেকটি যেটা বিল তারা এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট যেটা কিনা কোভিড-19 এর সময় যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্টরা যারা কিনা এটা এই আপনার হেলথ রিলেটেড এবং অন্যান্য এসেনশিয়াল কাজে যারা সহযোগিতা করেছে আমেরিকার ক্ষেত্রে আমেরিকায় তাদেরকে একটা লিগ্যালাইজেশন করার কথা বলা হয়েছে। এখানে একটা মজার ব্যাপার সেটি হচ্ছে যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্টটি কেন ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্টের সাথে যোগ করতে চাচ্ছে সেটি হচ্ছে এটা কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে কিন্তু সেই আপনার আইন প্রণেতা সেটা যোগ করার জন্য প্রস্তাবনা করেছে। কারণ
যদি ইন্ডিপেন্ডেন্ট আপনার ইমিগ্রেন্ট বিল যেটি সিনেটে যায়, সেক্ষেত্রে ফিলিবাস্টার রুল অনুযায়ী 60 ভোট প্রয়োজন হতে পারে। কিন্তু যখন ইনফ্রাস্ট্রাকচার বিল সাথে যখন এসেনশিয়াল ওয়ার্কার বিলটি যোগ করে দেওয়া হবে, তখন সেটাকে বাজেট রিলেটেড বিল হিসাবে 50 আপনার মেজরিটি ভোটে পাস করে নিয়ে আসতে পারবে। জি, সেই ক্ষেত্রে একটা ল রিকনসিডারেশন মনে হয় যেটি জি একটা যেটা ফিলিবাস্টার যেটা বলা হয়, যেটা কিনা রেগুলার যে কোনো আইনের ক্ষেত্রে 60 ভোটের প্রয়োজন হয়, কিন্তু বাজেট রিলেটেড বিলের সাথে যদি হয় সেটা কিনা আপনার মেজরিটি ভোটে 51-49 ভোটে সেটা কিন্তু পাস হয়ে যায়। সুতরাং সেটা একটা তারা খুবই স্মার্টলি কাজটা করার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। আমার নাম লাকি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি একটু জটিল একটা প্রশ্ন, মানে আমার বোনকে 13 সালে অ্যাপ্লাই করছিলাম। তো ওদের ওই সময় আমি আমেরিকাতে আসাতে তখন বুঝতে পারি নাই যে নামের স্পেলিং ভুল, জন্ম ডেট ভুল, সবকিছু ভুল অবস্থায় আমি অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে, এটা ডিএনএ টেস্ট করছি এই করোনার সময়, ডিএনএ টেস্ট করছি, ওখানে ওর সার্টিফিকেট সবকিছু আমি ভুল দিছি। এখন আজকে সকালবেলা বাংলাদেশ এম্বাসি ফোন দিছিল, তখন বলছে যে তোমার ভোট নিয়ে আসো, আইডি নিয়ে আসো, আর তুমি $350 টাকা দিবা আর 2 কপি ছবি দেবা। এখন সমস্যা হলো আমার বোনের যে ভোটার আইডি কার্ডের নাম সম্পূর্ণ চেঞ্জ, ও সার্টিফিকেট অনুযায়ী ভোটার আইডি কার্ড হয়েছে। এখন ওরা বাংলাদেশ এম্বাসি ওদেরকে ডাকছে। এখন আমি কি করতে পারি বলে আমাকে একটু সমাধান দেন প্লিজ। জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। এটা আসলে একটু জটিল সিচুয়েশন বলা যেতে পারে এটা। তো এখানে আসলে যেটা অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি গভর্নমেন্টের যে কোনো কাজ, ইমিগ্রেশনের যে কোনো কাজে নাম একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং নামের যেটা ম্যাচিং সেটা হচ্ছে স্পেলিংটা ম্যাচ করা হয়। যে যারাই কিনা এটা কাজ করে, যেই আপনার কনসুলার অফিসার ওনার বোনকে ফোন করেছে, ওনারও দায়িত্ব হবে যেন ওই অ্যাপ্লিকেন্টটি আসলে যেন আইডির সাথে যে ওনার কাছে যে ইনফরমেশন আছে ওটার সাথে ম্যাচিং যাতে হয়। তো এখানে যদি এখন এটা খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যে উনি আইডি যেটা দিবে দেখা যাবে যে এটা ইওর স্পেলিং ইজ নট কারেক্ট, তো সেই ক্ষেত্রে যেটি করতে পারে, যেটা কিনা বেসিক্যালি কনভিন্স করার জন্য হয়তো কোনো অ্যাফিডেভিট উনি প্রোভাইড করতে পারে আইডির সাথে, যে আমার এই নাম, এটা আমার বেঙ্গলি থেকে বিভিন্ন জায়গায় নামটি ভিন্ন স্পেলিং হয়েছে, পাশাপাশি আমার যে আবেদনটি সেই আবেদনও কিন্তু স্পেলিং ইজ নট কারেক্ট, সো দিস ইজ দ্য মাই কারেক্ট স্পেলিং অফ মাই নেম, হয়তো বা সেটা ওভারকাম করতে পারে। সেক্ষেত্রে ডিএনএ টেস্ট কোনো কাজে আসবে কিনা? obviously সেটা কিনা এখন এমবিসি চিন্তা করবে যে নো, মেবি দিস ইউ আর নট কারেক্ট পারসন, ইউ আর নট ডিফারেন্ট পারসন, তখন ওরা দেখতে পাবে যে ওদের হাতে তো ডিএনএ এর প্রসেস চালু আছে। অবভিয়াসলি তারা সেটাকে এনকারেজ করবে যাতে ডিএনএ টা সম্পূর্ণ করলেই বোঝা যাবে যে আসলে তারা সিস ব্রাদার সিস্টার রিলেশন আছে কিনা। রাইট, ফলে তারা আসলে এফিডেভিট করে দেন ডিএনএ সাপোর্ট, ডিএনএ টেস্ট রিপোর্টটাও যদি দেয় তাহলে আসলে ম্যাচ করবে। রাইট, জি জি, অনেক ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের, জটিল প্রশ্নের সহজ উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে মাহফুজ স্যারের কাছে, যে আন্ডারকমেন্টের যে বিলটা পাস হয়েছে, এই বিলটা কবে থেকে চালু হবে এবং কি আমরা কোত্থেকে অ্যাপ্লাই করব এই বিলটার জন্য? কোন বিলটার কথা বলছেন? আন্ডারকমেন্টের যে বিলটা পাস হয়েছে, যে $15,600। ওকে, জি, এই বিলটা পাস হয়েছে, এটা কবে থেকে চালু হবে? প্রথম প্রশ্ন হলো আমার এটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার একটা ভাই আসছে 2019 সালের ডিসেম্বরে, সে এখনো এখানে আসছে, ওয়ার্ক পাইছে 2-3 মাস হয়েছে, কোনো সুযোগ সুবিধা পায়নি, কোনো কিছু পায়নি, আছে বেকার ঘুরতে পারবে। এখন 2 মাস হয়েছে আসছে, এটার মধ্যে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যেটা আনডকুমেন্টেড যে আপনার ইমিগ্রেন্টদের জন্য এক্সক্লুডেড ওয়ার্কার্স যে বিল যেটা পাস করেছে, ওভার $2 বিলিয়ন ফান্ড যেটা বরাদ্দ করেছে, সেটি পাস হয়েছে বিল, সেটি এখনো বাস্তবায়নের পথে। তবে সেটি আবেদন করতে হবে নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে, সেখানে এক্সক্লুডেড ওয়ার্কারদের জন্য সেটা একটা পেজ আছে, সেই পেজে কিন্তু সেই ইনফরমেশন গুলো আসবে। তারা কিন্তু এখনো বলছে যে ওয়েট করার জন্য,
তারা হয়তো বা সুন সেই আবেদনটি করার যে বিভিন্ন ফর্ম এবং বিভিন্ন প্রক্রিয়াটি তারা ওয়েবসাইটে দিয়ে দিবে আশা করা যায়। আর আপনার ভাই যদি ডিসেম্বর 2019 এসে থাকে, নিউ ইয়র্কে থাকে, দ্যাট মিনস হচ্ছে মার্চ 27, 2020 আগে যদি উনি নিউ ইয়র্কের বাসিন্দা হিসেবে প্রুভ করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আইদার 15,600 or 3,200 সেটি পাওয়ার যোগ্যতা লাভ করতে পারে। জি, টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। কে আছেন? হ্যালো কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিমান আটলান্টিক সিটি থেকে বলছিলাম। জি বলুন। আমার ওয়াইফ ওর ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল 2013-এ। বর্তমানে ওর ন্যাশনাল ভিসা সেন্টার থেকে অ্যাপ্রুভাল লেটার পেয়েছি। 1 বছরের মধ্যে বলছে ওই যে কাগজপত্র এগুলো এনবিসিতে পাঠানোর জন্য। তো এখন আমি কি করতে পারি? জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। এখানে আসলে আপনার ওয়াইফের যে বোনের জন্য আবেদন, যেটি যদি 2013-এ করে থাকে এবং যদি অ্যাপ্রুভাল পেয়ে থাকেন, এবং অবভিয়াসলি আপনার কেসটি আরেকটি ডিপার্টমেন্ট যেটাকে ন্যাশনাল ভিসা সেন্টারে চলে গিয়েছে, কিন্তু এখানে আসলে আপনার জন্য একটা কনফিউশন তৈরি করছে যে একদিকে চিঠিতে লেখা আছে 1 বছরের মধ্যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে, আবার আপনি চিন্তা করছেন যে 13 আবেদন করেছে, এটা কি করে সম্ভব? আসলে আপনি যেটা চিন্তা করবেন সেটাই কিন্তু সঠিক, যে 13 এর অ্যাপ্লিকেশন এখন প্রসেস করা সম্ভব না। ওটা ওদের রেগুলার যে চিঠির কথাবার্তা থাকে সেটি তারা প্রেরণ করে থাকে। ওটা কিন্তু তারা ইচ্ছা করলে একটু সহজভাবে জানাতে পারতো যে we receive your application, you have to wait until your case is in priority। তো আপনাকে বেসিক্যালি ওয়েট করতে হবে আপনার কেসটি প্রায়োরিটি আসার জন্য। দ্যাট মিনস হচ্ছে আরো 4 থেকে 5 বছর সময় অপেক্ষা করতে হবে। বেসিক্যালি ওই চিঠির আলোকে তেমন কিছু করা আপনাকে অ্যাকশন নেওয়ার দরকার হবে না। জি, অনেক ধন্যবাদ। আমাকে একটা বিরতিতে যেতেই হবে। বিরতি থেকে ফিরে এসে আপনাদের আরো অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত। দেখছেন টিভিএন অ্যানালাইসিস। আমার সঙ্গে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। প্রশ্ন যেতে চাই, ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, মোহাম্মদ শরীফুর রহমান। তিনি প্রশ্ন করেছেন, এসেনশিয়াল ওয়ার্কার হিসেবে উবার বা লিফটের অপারেটররা এলিজেবল কি? তিনি অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট। সম্ভবত আপনি $15,600 কথাই বলেছেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, তিনি কি এই $15,600 পেতে পারবেন কিনা? এসেনশিয়াল উবার কিংবা লিফটের ড্রাইভার, আমরা জানি একেবারেই গত বছর মার্চ, এপ্রিল, মে এই সময়টিতে অনেকেই কাজ করেছেন। হয়তো এরকম কেউ হলে হয়তো এলিজেবল হবেন। কি বলেন আপনি? না, এই ক্ষেত্রে উনি যেহেতু উবার ড্রাইভার ছিল, ওনার যদি ইনকাম কমে যায়, অবভিয়াসলি ধারণা করা যায় যে উনি আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য আবেদন করেছে। আবার বিশেষ করে যে ফেডারেল যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট ছিল সেগুলো হয়তো বা উনি পেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে সেক্ষেত্রে উনি যে এক্সপ্লোরেড ওয়ার্কার হিসেবে কিন্তু বিবেচনায় আসবে না। এক্সপ্লোরেড ওয়ার্কার বলতে তাদেরকে বুঝিয়েছে যাদের কিনা কোনো প্রকার পেপার নেই, সোশ্যাল সিকিউরিটি নেই, তারা কিনা একটি আমব্রেলার মধ্যে কাজ করছে। ফর এক্সাম্পল যেটা বলতে পারি যে ন্যানির কাজটা অনেক সময় তারা করে থাকে, তাদের ক্যাশ সেটা পে করে থাকে, তাদের কোনো প্রকার তাদের সিস্টেমের মধ্যে তাদের কোনো লিস্টেড নেই, যার ফলে তারা কোনো প্রকার বেনিফিটের জন্য আবেদন করতে পারেনি সেই সময়টুকুতে। তো ওই ক্ষেত্রে তারা দেখতে পেয়েছে নিউ ইয়র্ক স্টেট যে 300,000 থেকে 400,000 যেটা এই ধরনের এক্সক্লুডেড ওয়ার্কার এই নিউ ইয়র্ক স্টেটে বিদ্যমান আছে, যারা কিনা কোনো বেনিফিট পায় নাই। কোভিডের মধ্যে তারা মানে কঠিনভাবে তাদের জীবনযাপন তারা চালিয়ে যাচ্ছে। মানে যারা কোনো রকম কোনো বেনিফিট পাননি, শুধুমাত্র তারাই এটির জন্য এলিজেবল হবেন। কায়সার আলম একটি খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে ইটালিয়ান সিটিজেন কিভাবে ইউএসএতে সিটিজেনশিপ পেতে পারবে, কোনো ওয়ে আছে নাকি? সেটা আসলে এরকম ইউরোপে যারা ইমিগ্রেন্ট আছে তারা অনেকেই প্রশ্ন করে যে অবভিয়াসলি মেবি ইউরোপ থেকে আসলে সেটা কিনা তাদের জন্য কোনো স্পেশাল কোনো একটা বেনিফিট আছে। আসলে কিন্তু সেরকম কোনো বেনিফিট নেই। একটি মাত্র শুধু বেনিফিট আছে যে আপনার ইউ ন্যাশনাল হলে উইদাউট ভিসা, যেটা কিনা অন অ্যারাইভালে তারা এখানে 3 মাসের জন্য আমেরিকায় এন্ট্রি করতে পারে। তো সেই বেনিফিটটুকু তারা পেতে পারে। আর না হলে অন্য যে ইমিগ্রেশনের রুল যেরকম অন্যান্য বিশ্বে অন্যান্য সিটিজেনের ক্ষেত্রে প্রযোজ্য, একইভাবে ইউ নেশন যারা আছে তাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য সেটি।
জি, মোহাম্মদ হাসান তিনি বলছেন যে ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই নাকি এখন সিটিজেনশিপ এক্সাম হচ্ছে, জানাবেন প্লিজ। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছে, যেটা কিনা কোভিড রিলেটেড যে এখন যে সিচুয়েশন, এখানে কিন্তু ইউএসসিএস ডিক্লেয়ার করেছে তারা কিন্তু তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক পাশাপাশি যে সোশ্যাল ডিস্টেন্সিং এসব কারণে তারা যদি কোনো অ্যাপ্লিকেন্টের প্রিভিয়াস ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করতে পারে তাদের সিস্টেমের মাধ্যমে, তারা ইচ্ছা করলে সেই ফিঙ্গারপ্রিন্টে তারা ওয়েভ করে দিতে পারে। দ্যাট মিনস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই কিন্তু তার মানে অ্যাপ্লিকেশনটি প্রসিড করতে পারে। তো দ্যাট মিনস হচ্ছে উনি সঠিক ইনফরমেশনটি পেয়েছে বোঝা যাচ্ছে। জি, তানিয়া একটি প্রশ্ন করেছেন যে তিনি তার আম্মুর জন্য গত সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেছেন, এখনো অ্যাপ্রুভাল লেটার পাননি। অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগতে পারে? সবাই শুধু সময় জানতে চায়। এই F1 ক্যাটাগরি আরও অনেক ক্যাটাগরির জন্য কবে শুরু হবে, সবাই শুধু এটিই জানতে চাচ্ছে। তানিয়ার বিষয়টি যদি বলতেন। এটা হচ্ছে উনি ইউএস সিটিজেন, ওনার মায়ের জন্য ইমিগ্রেন্ট হওয়ার জন্য আবেদন করেছে, যেটা কিনা প্রথম স্টেপ যে ইউএসসিএস যেটা আবেদন করতে হয় ইমিগ্রেন্ট পিটিশনের জন্য, সেটি সাধারণত এভারেজ যেটা টাইম থাকে সেটা হচ্ছে আপনার 5 থেকে 6 মাসের মধ্যে সাধারণত অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু বর্তমানে দেখা যায় বিশেষ করে ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে তারা কিন্তু 8 মাসের বেশি সময় লাগছে। তো আমার মনে হয় কিছু সময়ের মধ্যেই ওনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে একটি সাপ্লিমেন্টারি প্রশ্ন, কারো যদি বাবা মা প্যারেন্টস যদি অসুস্থ থাকেন সেক্ষেত্রে কি তিনি ভিসা পাওয়ার জন্য এই মানে ইউএস সিটিজেনশিপ কিন্তু প্যারেন্টস বাংলাদেশে আবেদন করেছেন কিন্তু প্যারেন্টস অসুস্থ, সেক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা? না, সেরকম অসুস্থ থাকলে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হওয়ার কথা না, যদি না এমন সিচুয়েশন তৈরি হয় যে উনি আমেরিকায় আসলে পাবলিক চার্জ অবভিয়াসলি পাবলিক চার্জের মধ্যে পড়ে যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো বা কোনো একটা অবস্টাকেল আসতে পারে। আদারওয়াইজ অসুস্থ থাকলে সেটার জন্য কোনো প্রকার সেটা বাধা হতে পারে না। জি, টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। আমার নাম হচ্ছে সুলাইমান সবুজ, আমি হচ্ছে স্যারের ক্লায়েন্ট। আমি 2018 সালের অক্টোবরে গ্রিন কার্ড অ্যাপ্লাই করছিলাম। তারপর আইএলটিএস থেকে ইউএসসিএস থেকে আমাকে একটা লেটার করছিল যে আমি বিএনপি এখনো সাপোর্ট করি কিনা। তো স্যারের কাছে গেছিলাম, স্যার এখন তো 2 ইয়ার্স হয়ে গেছে, এখনো আমি গ্রিন কার্ড এখনো পাই নাই, কতদিন লাগতে পারে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ সবুজ সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর এখানে এখন যারা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, দ্যাট মিন্স অ্যাসাইলি গ্রিন কার্ড আবেদন করেছে, আর বেশিরভাগ অ্যাপ্লিকেশন গুলো কিন্তু টেক্সাস সার্ভিস সেন্টারে অবস্থান করছে। টেক্সাস সার্ভিস সেন্টার কিন্তু এখন যে সময়কালটি বলছে সেটি হচ্ছে তারা কিন্তু বলছে অ্যাপ্লিকেশন গুলো তারা 12 মান্থ থেকে 36 মান্থ সময় নিয়ে থাকবে। তো যেহেতু আপনি 2 বছর হয়েছে আপনার আবেদন, আমার মনে হয় আরো ম্যাক্সিমাম আরো 1 বছর হতে অপেক্ষা করা লাগতে পারে। জি, টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, জি বলুন। জি আসসালামু আলাইকুম। আমি অ্যাটর্নির কাছে একটা প্রশ্ন করতে চাই। আমার আম্মা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে আপনার 2018 সালে, এবং এটা প্রায়োরিটি ডেট হচ্ছে যে মার্চ 15, 2018। আমরা 2019 ডিসেম্বরের 20 তারিখ ওটা অ্যাপ্রুভাল ডেট পাইছি। এন্ড দ্য মিন টাইম আপনার ওই যে আমার ভাইয়ের বয়স এখন 21 বছরের উপরে চলে গেছে। এখন ওনার আবার ওই যে আমরা সাপোর্ট সব দিয়ে দিছি, ওটা বলছে যে ভিসা আপনার ওই যে প্রসেসিং ডকুমেন্টারি কমপ্লিট। এখন আমরা কি করতে পারি? এটা কি আমাদের এনবিসিতে যোগাযোগ করা উচিত নাকি আমরা শুধু ইন্টারভিউর জন্য ওয়েট করব? জি, অনেক ধন্যবাদ। জি, এটা খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আপনার ভাইয়ের ক্ষেত্রে। এখানে কিন্তু স্পেসিফিকলি সিএসপি এর রুল যেটা আছে, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আলোকে কিন্তু ওনার বয়সটি কিন্তু ডিডাকশনের জন্য কনসিডার করা হবে এই সিচুয়েশনে। তো এই ক্ষেত্রে ন্যাশনাল ভিসা সেন্টার যদি দেখে যে না ওনার আপনার ভাইয়ের অ্যাপ্লিকেশনটি সিএসপি এর রুলে অ্যাপ্লিকেবল, স্টিল যদি ওভার 21 হয়ে যায়, আর যদি ওরা কোনো কারণে আপনার ভাইয়ের অ্যাপ্লিকেশনটি F2 A ক্যাটাগরি থেকে F2 B যদি নিয়ে আসে কোনো কারণে, সেই ক্ষেত্রে তখন আপনাকে অথবা অ্যাটর্নির সহায়তায় আপনার সিএসপি রুলের মাধ্যমে আপনার ভাইটিকে আবার পুনরায় F2 A ক্যাটাগরিতে আনার জন্য রিকোয়েস্ট পাঠানো লাগতে পারে। জি, বিএম লেমন তিনি বলছেন যে
তিনি গ্রিন কার্ড হোল্ডার। 2019 সালের অগস্টে তিনি তার স্ত্রীর জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো অ্যাপ্রুভ লেটার পাননি। কতদিন সময় লাগতে পারে? ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। যেটি গ্রিন কার্ডধারী তার স্পাউসের জন্য আবেদন করলে যেটা কিনা ইনিশিয়াল যে পিটিশন ইউএসসিএস এ করতে হয়, সেই ধরনের অ্যাপ্লিকেশন গুলো কিন্তু অ্যাপ্রুভ হতে দেখা যায় ক্ষেত্র বিশেষে আপনার 1.5 ইয়ার থেকে 2 ইয়ার সময় লেগে যায়। তো আমার মনে হয় কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে। জি, আর টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ব্রুকলিন থেকে বলতেছিলাম আপু। আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। আমার চাচা আমার ফুপুদের জন্য অ্যাপ্লাই করছিল 2004-এ। তো তাদের সবকিছু রেডি ছিল। গত বছর মার্চের 19 তারিখে তাদের ইন্টারভিউ ডেট ছিল। তো আমার ফুপুর 3টা ছেলে এবং ওরা 5 জন। তো তখন ওদের সবারকে ইন্টারভিউ ডেটের জন্য ডাকছে, কিন্তু প্যান্ডামিকের জন্য সব ক্লোজ হয়ে গেছে। কিন্তু এই যে 2-3 সপ্তাহ আগে ওরা মেল দিছিল, তাদেরকে ইন্টারভিউ ডেট নিতে বলছিল। কিন্তু আমার ফুপাকে ইন্টারভিউ ডেটের জন্য ডাকতেছে, কিন্তু আমার মানে চাচাতো ফুফাতো ভাইদেরকে ডাকেনি। তো এখন এটা নিয়ে আমরা কি করতে পারি? 2004 অ্যাপ্লিকেশন করেছেন? ওয়াও। জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। 4-এ করলেও স্টিল ইজ পসিবল। অনেক অ্যাপ্লিকেশন বিভিন্ন কারণে ডিলে হয়, তারা স্টিল তারা অ্যাপ্লিকেশন গুলো কার্যক্রম সম্পূর্ণ করে। আর যেটা কিনা দেখা যাচ্ছে যে ওনার অ্যাপ্লিকেশনটি প্যান্ডামিকের আগে ইন্টারভিউ হয়েছে, এখন তারা কিন্তু এমবিসি কিন্তু সময় সময় বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেগুলো কিনা আজকে প্রায় 1 বছরের বেশি লেট হয়ে গেছে, ওই অ্যাপ্লিকেশন গুলোকে আবার নতুন ভাবে ইন্টারভিউর জন্য তারা চিঠি প্রেরণ করে থাকে। তো সেই ক্ষেত্রে যদি ওনার ভাইদেরকে রিকোয়েস্ট না করে, অবভিয়াসলি এমবিসিতে যোগাযোগ করতে হবে কেন তারা এক্সক্লুডেড হয়েছে। তারা যদি কোনো সিএসপি এর রুলের আন্ডারে তারা যদি স্টিল এলিজিবল হয়, সেভাবে এমবিসি কে পিটিশন ফাইল করতে হবে ওনাদেরকে। জি, টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আপু, মানে একটু আগে যে কোশ্চেনটা হলো, আমরা যারা উবার লিফট চালাই, আমরা যারা অ্যাসাইলাম হোল্ডার, ওরা কি এই যে এসেনশিয়াল ওয়ার্কারের মধ্যে পড়ি কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। একটা উত্তর আমার মনে দিয়েছে, আপনি কি পার্টিকুলার? না। জি, বলুন। আমার নাম এনাম। না, আমি বলছি আপনি যেই উবার লিফটের কথা বলছেন এসেনশিয়াল ওয়ার্কার হিসেবে, আপনারা কি $15,600 জন্য বলছেন নাকি? ওকে, 15,600 এটা হলো কি আমরা কি সিটিজেনশিপ অ্যাক্ট 2021। রাইট। ওকে, জি, বুঝতে পেরেছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান। রাইট, হ্যাঁ, যেটা আমরা আলাপ করছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্টের সাথে যেটা এসেনশিয়াল ওয়ার্কার, যেটা হ্যাঁ এসেনশিয়াল ওয়ার্কার, যেটা এখনো সেটা খুবই ইনিশিয়াল পর্যায়ে। এসেনশিয়াল ওয়ার্কার যে ডেফিনিশন যেটা ওরা বলছে সেটি হচ্ছে কিনা যে কোভিড-19 এর সময় যেটা কিনা যারা কিনা অতি জরুরি, তারা মানে তাদেরকে ছাড়া আমাদের সমাজ চালু ছিল না। ফর এক্সাম্পল, যেটা কিনা এই হসপিটাল ওয়ার্কার, ডক্টর, নার্স এবং আরো হাসপাতালের সাথে যারা জড়িত ছিল তারা একইভাবে ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত, এবং যারা কিনা এছাড়াও ইভেন কি গ্রোসারি ওয়ার্কার যারা ছিল তাদেরকেও কিন্তু এসেনশিয়াল ওয়ার্কার হিসেবে কিন্তু কাউন্ট করা হয়। তবে সেটা দেখার বিষয় যে লটি কিভাবে পাস হয়, তখনই বোঝা যাবে কারা কারা সেটা দিয়ে এলিজিবল হয়। রাইট, তবে একটি কিন্তু অপশন বা সম্ভাবনা কিন্তু রয়েছে উবার লিফটদের জন্য। এই কারণে যদি তারা প্যান্ডামিকের ওই সময়টিতে কাজ করে থাকেন, কোনো রকম আনএমপ্লয়মেন্টে ছিলেন না কিন্তু জরুরি সেবা দিয়েছেন, তাহলে হয়তো ওই ক্যাটাগরিতে পড়তেও পারেন। যদি বিলটি সত্যি আইনে পরিণত হয়, তাহলে এই বিষয়গুলো আরও খুব স্পষ্ট করে আমরা বুঝতে পারবো। তবে যারা ট্রান্সপোর্টেশনের সঙ্গে সম্পর্কিত ছিলেন, তাদের জন্য অনেক আশার কথা রয়েছে। আমাকে শেষ করতে হবে আজকে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জি, ভালো থাকুন দর্শক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।